সে হরতালটা পড়ছে হচ্ছে 30 তারিখ। তো ওই দিন বেগম জিয়ার এখান থেকে ট্রাভেল করে নাটোর যাওয়ার কথা, বক্তৃতা করার কথা। তো সেক্ষেত্রে তবে আমরা কিন্তু মানে বিএনপি এবং জামাতের মধ্যে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়েছে এরকম কোনো খবর নেই। সবকিছু অলিখিত। অলিখিত আবার অলিখিত যোগাযোগটা যে খুব বেশি এরকম কিন্তু না। এই জন্যই যে সাম্প্রতিক সময়ে জামাতের সাথে বিএনপির মাখামাখি জায়গাটাতে একটু কিন্তু ভাটাও ছিল। নীলফামারীর সমাবেশে যদি খেয়াল করেন দেখবেন যে সেদিন কিন্তু যখন তাদের ভারপ্রাপ্ত আমির বক্তৃতা করছিলেন মকবুল আহমেদ, বেগম জিয়া 3বার লোক পাঠিয়েছেন তার বক্তৃতা সংক্ষেপ করার জন্য। এবং যখন সমাবেশ শেষে বেগম জিয়া চলে আসেন, মানে তাদের মধ্যে যে মানে ল্যাঙ্গুয়েজটা, ফেশিয়াল এক্সপ্রেশনটা কিন্তু খুব সুখকরের মতো ছিল না। আপনাদের সাথে আরো আলোচনায় ফিরছি, আমি আরেকটা বিরতি নিয়ে আসি। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। হাসান ভাই, আমরা বিরতির আগে যে নাটোরে খালেদা জিয়ার সমাবেশ পিছিয়ে দেওয়া হচ্ছে সেটা প্রসঙ্গে আলোচনা করছিলাম। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সরাসরি বিএনপি কখনো কোনো মন্তব্য করে না আমরা দেখেছি, কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায় থেকে একটু একটু করে আবার মন্তব্য করাও হয়, সেটা যদিও সেভাবে জোরালোভাবে না করা হলো। এটা থেকে আসলে বিএনপির অবস্থানটা পরিষ্কার হয় কিনা আপনি কি মনে করেন? আসলে মানে যুদ্ধাপরাধীর বিষয়টা নিয়ে এখন বিএনপির অবস্থানটা সবসময় নীরব। তারা কখনই আনুষ্ঠানিকভাবে বা দল থেকে কিছু বলে না। দু একজন বিচ্ছিন্নভাবে হয়তো কয়েকজন কথা বলে থাকেন, গর্ষচন্দ্র রায় বা অন্য কোনো কিছু। আনুষ্ঠানিকভাবে কিন্তু কখনই, যেমন হরতালটা যেটা হতে পারে আশঙ্কা করছি আমরা, যে কারণে খালেদা যে কর্মসূচিটা, এটা এক ধরনের অলিখিত সমঝোতা বলতে পারেন, যে তারা বুঝতে পারছেন যে আমি রায় হবে, হরতাল আসছে, যার কারণে খালেদা যে, এগুলো কোনো আনুষ্ঠানিক আপনি কিছু পাবেন না। গোলাম আজম মারা গেল, কার সাইদির ফাঁসি হলো কিংবা হলো না, এসব বিষয়ে আসলে কখনোই মানে বিএনপির মতো একটা দল, বাংলাদেশের এক সময়ের প্রধান বিরোধী দল, মানে তাদের অবস্থানটা কখনোই পরিষ্কার না। জামায়াত যুদ্ধাপরাধের বিষয়টা নিয়ে আমরা কখনো পরিষ্কার হব সেটা হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? একটা রাজনৈতিক দলের অবশ্যই যুদ্ধাপরাধের বিষয়, একসময় আমরা বিএনপির কাছে শুনেছি, তারা বলেছে আমরা যুদ্ধাপরাধের বিচার করব, আমরা শুনেছি স্বচ্ছ না, আন্তর্জাতিক মানেন না। এখন রায়গুলো হওয়ার পর কিন্তু তারা বলতে পারে যে স্বচ্ছভাবে রায় হয়েছে কিনা, বা তাদের অবস্থান, তারা কিন্তু সেরকম কিছু ইতিহাসের কাছে কিন্তু তারা আজ থেকে 40 বছর পর কোনো একজন সাংবাদিকতার ছাত্র বা ইতিহাসবিদ যদি জানতে চায় যে এই রায়টা নিয়ে বিএনপির অবস্থান কি ছিল, সে কিন্তু কিছু খুঁজে পাবে না। যে ইতিহাসের জায়গাটাতে বিএনপি তার অবস্থানটা পরিষ্কার করছে না। একেবারে যে নীরব বিএনপি এরকম না। বিএনপি প্রায় একটা কথা বলে, মানে সেটা হচ্ছে আমরাও বিচার চাই। হ্যাঁ, এবং ও যেটা বলছিল যে বিএনপি যে কথা বলছেন তা না, সে কিন্তু তার স্বচ্ছতা, আন্তর্জাতিক মান, হ্যাঁ, এরকম কিছু শব্দ যেটা এখন কিছু টার্ম ইউজ করে ছিল, ইদানিং কি খুব বেশি করছে কিনা এখন একেবারে শেষের দিকে এসে আমরা আপনি সবচেয়ে বড় বিষয় আপনি দেখবেন যে ইয়েস, আপনি আইন পেশা একটা পেশা, তারপর আপনি দেখবেন যে এই যুদ্ধাপরাধীদের আইনজীবীরা কারা, স্পেশালি যখন এটা আপিল বিভাগে আসছে, আমরা কিন্তু দেখছি বিএনপির টপ লিডাররা কিন্তু তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, এবং যখন তারা সেখানে আর্গুমেন্ট করছেন, আবার যখন এসে প্রেসের সঙ্গে মিট করছেন, তখন কিন্তু তারা এক ধরনের পলিটিক্যাল ফিলোসফিক্যাল অবস্থান থেকে কিন্তু কথা বলছেন। সো এটা এরকম না যে বিএনপি মানে যুদ্ধাপরাধী বিষয়টা এক ধরনের এলিয়েন রেখে, যে সে একটা আলাদা রকম মানে আপনার ওই যেরকম জলের মধ্যে মাছ আছে সে ইয়ে লাগাবে না, ওই জল লাগাবে, এটা সেরকম না। বিএনপি যদি মাছ হয় তাহলে যুদ্ধাপরাধীদের জলটা সেই মাছের মধ্যে লেগে আছে। আপনি বলতে যাচ্ছেন স্পষ্ট করে কিছু না বললেও একটা অবস্থান তাদের আছে। না, স্পষ্ট করে না বলার কিছু নেই। বিএনপির অবস্থান স্পষ্ট, বিএনপির অবস্থান খুবই স্পষ্ট, যে সেটা হচ্ছে যে তারা 98 থেকে যে জামাতের সাথে যে অ্যালায়েন্স, প্রথম 4 দলীয় জোট, তারপরে একসঙ্গে সরকার গঠন, আমি যে কথা বারবার বলা হয়, মুজাহিদ আগামীকাল যা রায় হবে সেই মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে, মুজাহিদের গাড়ি তো তাই। হ্যাঁ, এবং তারপরে গত 7-8 বছর কেয়ারটেকার 111 সরকারের পর যখন আবার নির্বাচন হলো, এবং তারপর থেকে যে কখনোই বিএনপি জামাত আলাদা ছিল এরকম না, কখনো কখনো সেটা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়, সেরকম হতে পারে। বিএনপি আসলে কতটুকু লাভবান হয়েছে? এখন বিএনপি হয়তো এটা মনে করে যে আপনি যদি ভোটের ভাগাভাগিতে যান, যে বাংলাদেশে 35 এরকম একটা বিষয় আছে, যে আওয়ামী লীগের আগে পিছিয়ে সবসময় 35% ভোট পায়, আর তার বাকি বাইরে যে 65% ভোট থাকে তার মধ্যে
বিএনপি যদি 30% থাকে, একটা অংশ থাকে যে তারা কখনো এদিকে দেয়, কখনো ওইদিকে যায়। সো এবং জামাতের হিসাব করলে 5 to 8% ভোট, অথবা কখনো নামলে 2%, সর্বোচ্চ হলে 8%। সো সে ওই ভোটটাকে যোগ করে সে ভাবতে চায় যে তার ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের এই ভোটটা ইম্পর্টেন্ট। তো সেখান থেকে বিএনপি এই ভোটের হিসাবে প্লাস আদর্শিকভাবে বিএনপির যে অবস্থান, সেখান থেকে সে কখনোই জামাতকে ছাড়তে পারবে না। যে সবাই যে আবার এটা মেনে নেয় বিএনপির মধ্যে, কিন্তু যে সবাই মেনে নেয়, তাহলে আমি বিশেষ করে আমি তরুণ প্রজন্মের কথা, যা ছাত্রদল করে বা রাজনীতি করে, তারা কিন্তু কখনোই শিবিরের সঙ্গে কিন্তু প্যাক্ট হয়নি। এবং আমরা জানি ছাত্রদল অনেক নেতা কিন্তু জামাত শিবিরাতে মার খেয়েছে, তারাও কিন্তু এই যে যুদ্ধাপরাধীর বিষয়টা নিয়ে যে অবস্থান সবাই যে পছন্দ করছে তাও না। আলটিমেটলি হয়তো রাজনৈতিকভাবে বিএনপি মনে করছে তারা লাভবান হচ্ছে, তরুণ প্রজন্ম নির্বাচনী হয়তো সমঝোতা বলছে যে তারা আদর্শগত মিল নেই। আমি এখন একটু অন্য প্রসঙ্গে চলে আসতে চাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে সংযুক্ত আরব আমিরাতের যে সাম্প্রতিক সফর ছিল প্রধানমন্ত্রী, তিনি গালফ নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন সন্ত্রাসবাদ দমনে নিজের অঙ্গীকারের কথা বলেছেন এবং জঙ্গিবাদী পথে জামায়াতে ইসলামীকে কোনো রকম হুমকি হয়ে দাঁড়াতে দিবে না বলে তিনি বেশ শক্ত ভাষায় বলে এসেছেন। আমরা সবাই জানি যে জামাতের সাথে মধ্যপ্রাচ্যের যে একটা যোগসূত্র, সেটার কথা সবসময় আলোচনায় আসে। সেরকম মধ্যপ্রাচ্য সফরে যে প্রধানমন্ত্রীর এই ধরনের শক্ত বক্তব্য, এটা সরকারের অবস্থানকে ক্রমাগতভাবে জঙ্গির বিরোধী হিসেবে জোরালো করে কিনা? আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রী যে টোনে কথা বলেছেন, উনি সবসময় তার এই জায়গাটাতে পরিষ্কার করেন, সবসময় বলেন যে বাংলাদেশকে কখনই তিনি সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের ঘাঁটি হতে দেবেন না, এবং সবসময় সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সেই অবস্থানটা থাকে। উনি যে সাক্ষাৎকারটাতে উনি যেই মূল কথাটা বলার চেষ্টা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো যেই চেতনাটা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল 1971 সালে, সেই চেতনা থেকে সরবেন না, সেই চেতনায় থাকবেন। প্রধানমন্ত্রী বলেছেন যে পাকিস্তানের তালেবান গোষ্ঠী হচ্ছে, অনেক জায়গায় অনেক ধরনের হুমকি মনে করছেন, তিনি মনে করেন না যে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি হবে বা এটা কোনো জন্য হুমকি। এবং সেটা বলার এক পর্যায়ে তিনি যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি মনে করেন না জামাত বাংলাদেশের জন্য তখন হুমকি হয়ে যাবে, কারণ প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন যে জামাতের সেই অর্থে হতে দেবেন না। এবং প্রধানমন্ত্রী বলেছেন কারণটা কি, তার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষের জনসমর্থন জামাতের দিকে নেই, উনি সেটা তুলে ধরেছেন এবং বলেছেন যে উনি কখনোই বাংলাদেশটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের আশ্রয় প্রশ্রয় হতে দেবেন না। সেই অবস্থানটা উনি সবসময় পরিষ্কার করেন, এবারও সেটা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। এই অবস্থানটা আমরা সবসময় দেখেছি যে এই জায়গায়। জাহিদ ভাই, আপনার কাছে একই প্রশ্ন, যে মধ্যপ্রাচ্যে যে জামাতের সম্পর্কে বলে আসাটা বিশেষ কোনো ইঙ্গিত বহন করছে কিনা? মানে একটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্য মানে যে জামাত এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, যে মানে হয়তো তাদের সাথে যেহেতু জামাতের ইসলামী দল, মধ্যপ্রাচ্যে ইসলামের এক ধরনের মানে সরকারি পর্যায়ে কিছু ইসলামী রাষ্ট্র আছে, সেই কারণে সম্পর্ক আছে। বাট আপনি দেখেন যে প্রধানমন্ত্রী এই কথাগুলো যেখানে বলেছেন আমিরাতে, সে আমিরাত থেকে আইএস বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে মার্কিন নেতৃত্বে, তাই না? সো এখন হয়তো আমাদের এখানে জামাত সেই অবস্থায় নাই। আসলে আইএস ইরাকে বা অথবা সিরিয়াতে আইএস যা, বাংলাদেশে জামাত ইসলামী তাই, এটা আজকে আমরা বুঝতে পারবো না। বাট 71 যিনি দেখেছেন উনি ঠিকই বুঝতে পারবেন যে এখন আইএস সেখানে যা করছে 71 সালে জামাত ইসলামী বাংলাদেশ ঠিক ঠিক তাই করেছে। সো আমিরাত বরং প্রধানমন্ত্রীর জন্য ওই অর্থে একটা ভালো জায়গা ছিল, যে যেখানে ওনার যে অবস্থানটা সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান, সেটা সেই আমিরাতে বসে উনি আরো বেশি স্পষ্ট করেছেন। সো আর জামাতের সাথে কিছু কিছু ক্ষেত্রে যেরকম আমরা দেখেছি সৌদি আরব কখনো কখনো তাদেরকে কিছু বিষয়ে হেল্প করেছে, বাট সেই বিষয়টা ওই রকম অবস্থায় আর নেই। গত 15-20 বছরের মধ্যে যে জামাত মানে সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যগুলো কতটা সাহায্য করবে? এখন আন্তর্জাতিক সমর্থন একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু সে এই যে ওনার নাম কি, যুদ্ধাপরাধ বিষয়ক যে মার্কিন দূত র্যাব, হ্যাঁ, উনি স্টিফেন র্যাব, উনি বাংলাদেশে অনেকবার এসেছেন এবং অনেকবারই উনি এসে যেটা খোঁজ করার চেষ্টা করেছেন, যেটা আসলে রেজাল্ট অফ এক ধরনের ক্যাম্পেইন, যে জামাতের পক্ষ থেকে এবং বাইরে জামাতপন্থী অথবা বিএনপির ক্যাম্পেইন থেকে যে যে শব্দগুলো আমরা আগে বলেছিলাম, আন্তর্জাতিক মান, স্বচ্ছতা, এসব বিষয়। সো যদি আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের সাথে কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো সমস্যার জায়গা থাকে, সেটা হচ্ছে বিচারের ক্ষেত্রে এই মানদণ্ডগুলো ঠিকমতো মেনটেন করা হচ্ছিল কিনা। আর আরেকটা প্রশ্ন আসছিল 5ই জানুয়ারি নির্বাচন, যেটা নিয়ে আন্তর্জাতিক কিছু মহলে প্রশ্ন ছিল এবং আছে।
তো সেই প্রশ্নটা হচ্ছে যে এর আগে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে লিগালিটির প্রশ্ন না, সেটা হচ্ছে এথিক্যাল গ্রাউন্ডে, যে যেখানে 154 এমপিস আনঅপোজড ইলেক্টেড এবং তাদের এক ধরনের একটা বিষয় ছিল যে যেহেতু সরকার বলেছিল যে এখন আমাদের একটা ইয়ের জন্য ওই বন্ডে যাচ্ছে নিয়ম রক্ষার জন্য নির্বাচন দরকার, সাংবিধানিক বন্ডের জন্য নির্বাচন করছি, পরে আরেকটা নির্বাচন হবে। তো সেসব ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো শেখ হাসিনার এটাও একটা ওয়ান অফ দ্য টুলস যেটা দিয়ে ওনাদেরকে কনভিন্স করা যে জঙ্গিবাদ বিরোধী, সন্ত্রাস বিরোধী যে অবস্থান, সেটা বিএনপির চেয়ে, খালেদা জিয়ার চেয়ে তার অবস্থান অনেক বেশি স্ট্রং। জাহিদ ভাই, আমি আরো আলোচনায় ফিরছি, একটা বিরতি নিয়ে এসে একটা বিরতি নিচ্ছি। বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে।